বন্ধুরা, আজকের ভিডিও ক্লাসে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি। আমি আজিম স্যার। আজকের ক্লাসে আমরা এসএসসি ট্যাগ কোশ্চেনের 14টা বিশেষ নিয়ম নিয়ে আলোচনা করব। যেই কোশ্চেনগুলো সচরাচর আমরা দেখি বোর্ড পরীক্ষায় আসে। এই নিয়মগুলো নিয়ে এখন আমি তোমাদের সামনে আলোচনা করব। বন্ধুরা, প্রথমেই আমি দেখো তোমাদের প্রোনাউনটা আগে বুঝাই নিব। আমরা প্রায় দেখি অল অফ আস, মেনি অফ আস, মোস্ট অফ আস, নান অফ আস, সাম অফ আস ইত্যাদি থাকে, শুরুতেই থাকে। যেমন অল অফ আস মানে আমাদের মধ্যে সবাই, মেনি অফ আস মানে হচ্ছে আমাদের মধ্যে অনেকে, মোস্ট অফ আস মানে বেশিরভাগ, আমাদের মধ্যে বেশিরভাগ, নান অফ আস মানে আমাদের মধ্যে কেউ না, আর সাম অফ আস মানে আমাদের মধ্যে কেউ কেউ ইত্যাদি যদি থাকে, তাদের প্রোনাউনগুলো হবে উই। কারণ দেখো, এই আসের কারণে উই হইছে, আসের কারণে উই হইছে। তো আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এখানে আস থাকার কারণে প্রোনাউন আমাদের উই হইছে। তো বন্ধুরা, আমরা আজকে স্পেশাল রুলস ফর কোশ্চেন ট্যাগ, স্পেশাল রুলস ফর কোশ্চেন ট্যাগ এই টপিক নিয়ে আলোচনা করতেছি। তো প্রথমে আমি রুল ওয়ানে তোমাদের প্রোনাউন বোঝানোর চেষ্টা করলাম যে অল অফ আস, মেনি অফ আস, মোস্ট অফ আস, নান অফ আস, সাম অফ আস ইত্যাদি যদি থাকে, তাহলে প্রোনাউন হবে উই। তারপরে দেখো অল অফ দেম, মেনি অফ দেম, মোস্ট অফ দেম, নান অফ দেম, সাম অফ দেম। দেখো সবগুলোর সাথে আগের যেমন আস ছিল, এখন হচ্ছে দেম। তাহলে দেম যদি হয় তাহলে প্রোনাউন হবে দে। প্রোনাউন কি হবে? দে হবে, প্রোনাউন হবে দে। অল অফ দেম মানে তাদের মধ্যে সকলে। মেনি অফ দেম মানে হচ্ছে তাদের মধ্যে বেশিরভাগ, মানে অনেকেই। আর মোস্ট অফ দেম মানে বেশিরভাগই, একদম বেশিরভাগই তাদের মধ্যে। নান অফ দেম হচ্ছে তাদের মধ্যে কেউ না। সাম অফ দেম মানে হচ্ছে তাদের মধ্যে কেউ কেউ। এদের প্রোনাউন হচ্ছে দে। সেম জিনিসগুলো দেয়া দেখো, আমি প্রথমে অল অফ আস, অল অফ দেম, তারপরে অল অফ ইউ, মেনি অফ ইউ, মোস্ট অফ ইউ, নান অফ ইউ। এগুলোর প্রোনাউন দিব আমরা ইউ। এগুলোর প্রোনাউন দিব আমরা কি? ইউ। ইউ। অল অফ দ্য বয়েজ, মোস্ট অফ দ্য প্রবলেমস। এই যে দেখো এখানে একবার বয়েজ, প্রবলেমস মানে থার্ড পারসন বলা আছে, এই জন্য তাদের প্রোনাউন হবে দে। এই বক্সটা তোমাদের খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, খুবই ভালোভাবে খেয়াল রাখতে হবে যে তোমাদের এই প্রোনাউনগুলো যদি ইউজিং ভুল করো, তাহলে ট্যাগে কোনো নাম্বারই তোমরা পাবা না। তাহলে উপরের ফ্রেজগুলো, এখানে ফ্রেজ বলা হয়েছে কেন? শব্দগুচ্ছ, এই জন্য যে অল অফ আস, অল অফ দেম, অল অফ ইউ, অল অফ দ্য বয়েজ বা অল অফ দ্য স্টুডেন্টস, যেটাই হোক, উপরের ফ্রেজগুলো মূল সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে প্রিপজিশনের পরে যে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম থাকে, ওই যে অবজেক্টিভ ফর্ম বলতে আমি আস, দেম, ইউ, এগুলো বুঝাইছি আমি, থাকে, সেটি সাবজেক্টিভ ফর্মকে ট্যাগের প্রোনাউন হিসেবে ব্যবহার করতে হবে। এই যে ব্র্যাকেটে দিয়ে দিছি তোমাদের। যেমন দেখো এক্সাম্পল, মেনি অফ দ্য বয়েজ ওয়ার প্রেজেন্ট। তাহলে কি হবে? ওয়ার নট দে মানে ওয়ার অন দে। এই যে বয়েজের প্রোনাউন হয়েছে কি? দে। তারপরে দেখো, এরপরে সাম অফ দেম উইল হ্যাভ টু ডু দিস। সাম অফ দেম উইল হ্যাভ টু ডু দিস, উইল হ্যাভ টু ডু দিস। তাহলে এটা কি হবে? ওন্ট দে। এটা হবে ওন্ট দে। ওন্ট দে কেন হইলো? যে সাম অফ দেম, এখানে যদি দেমের জায়গায় আস থাকতো, তুমি দিতা ওন্ট উই। সাম অফ ইউ থাকলে তুমি প্রোনাউন দিতা ইউ। এভাবে দেখো। এরপরে এনি অফ আস ক্যান ডু দিস, আমাদের মধ্যে যে কেউ এটা করতে পারে। তাহলে ক্যান্ট উই। কান্ট অ্যান্টি কেন হয়েছে, নেগেটিভ কেন হয়েছে তোমরা জানো, যে বাক্যটা দেওয়া আছে সেই বাক্যটা হাবোধক, তাই আমাদের ট্যাগ হয়েছে নাবোধক। এরপরে দেখো, সাম অফ ইউ, সাম অফ ইউ এনজয়েড দ্য ড্রামা। ড্রামা, তাহলে যেহেতু অক্সিলারি নাই, এই জন্য হয়েছে কি? ডিডন্ট। ডিডন্ট ইউ, ডিডন্ট ইউ। এই বেসিক তো তোমরা জানো যে অক্সিলারি না থাকলে ডু, ডাজ, ডিড এর সাহায্য নিয়ে আমাদের ট্যাগ কোশ্চেন করতে হয়। তাহলে এই নিয়মটা গেল, এক নাম্বার নিয়ম গেল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরে দেখো, খুব মনোযোগ দাও, এই বিষয়টা তোমাদের জন্য দরকার।
রুল নাম্বার 2, কমপ্লেক্স ওয়ার্ড মানে যেই কানেক্টর বা লিঙ্কার্স গুলো দ্বারা কমপ্লেক্স সেন্টেন্স আমরা চিনি, এর মধ্যে বেশ কিছু, দেখো আমি পড়তেছি। ইফ, অ্যাজ, ইফ মানে যদি, অ্যাজ মানে কারণ, মতো, যেহেতু, হু, বাক্যের মাঝখানে হু থাকতে পারে, হুজ যার, সিন্স কারণ অথবা সময় বোঝায়, বিকজ, আনলেস যদি না, দো যদিও, অলদো যদিও, হোয়েন যখন, লেস্ট তোমরা জানো আশঙ্কা, পাছে ভয় হয়, সো দ্যাট অথবা অ্যাজ ইত্যাদি সেন্টেন্সের যে অংশে থাকবে সেই অংশটি সাবঅর্ডিনেট ক্লজ। এটা মনে রাখবা, যেই অংশে থাকবে এই লিঙ্কার্স বা কানেক্টরগুলা ওইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ, তাই এই অংশের কি ট্যাগ হবে না, তাই এই অংশের ট্যাগ হবে না। পরের অংশটি প্রিন্সিপাল ক্লজ, এই কারণে এই অংশের ট্যাগ করতে হবে। দেখো আমি একটু বড় করি, খুব তুমি আগে, আমি এটা দেখাচ্ছি তোমাদের জন্য সুবিধা হবে। ইফ আই অফার ইউ এ জব ইন মাই অফিস ইউ ওন্ট রিফিউজ ইট, ইউ ওন্ট, এই যে তাহলে ইফ যুক্ত অংশ কতটুকু, এই যে ইফ শুরু হয়েছে এখান থেকে দেখো, তাহলে ইফ যুক্ত অংশটুকু এতটুকু, তাহলে এতটুকু ট্যাগ করা যাবে না। খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো বন্ধুরা। আমি বলেছি কমপ্লেক্স ওয়ার্ড যেগুলা ইফ, অ্যাজ, হু, সিন্স, বিকজ, আনলেস, দো, অলদো, হোয়েন, লেস্ট, সো দ্যাট, অ্যাজ ইত্যাদি সেন্টেন্সের যেই অংশে থাকবে সেই অংশটা কি সাবঅর্ডিনেট ক্লজ, তাই এই অংশের কি ট্যাগ হবে না। যেই অংশে এই এই লিঙ্কারগুলো থাকবে সেই অংশের ট্যাগ হবে না, খুব মাথা রাখবা ভালো করে। ইউ, তাহলে এখানে এই অংশটা হচ্ছে ইফ আই অফার ইউ এ জব ইন মাই অফিস ইউ ওন্ট রিফিউজ ইট, তাহলে ইফ যুক্ত অংশ এতটুকু, তাহলে ইউ ওন্ট রিফিউজ ইট এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর এই যে ইফ যুক্ত অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো এরকম কমপ্লেক্স সেন্টেন্স যখন হয় তখন সাবঅর্ডিনেট ক্লজের ট্যাগ করতে হয় না। সাবঅর্ডিনেট ক্লজের যদি তুমি ট্যাগ করো তাহলে তুমি ভুল করবা এবং তোমার এইটার জন্য কোনো নাম্বার তুমি পাবা না, কারণ উত্তরটা ভুল হবে। তাহলে এখানে প্রিন্সিপাল ক্লজ ইউ ওন্ট রিফিউজ ইট, তাহলে ওন্ট মানে কি উইল নট, যেহেতু এটা নেগেটিভ আছে এই অংশটা, তাহলে আমি এটা দেবো উইল ইট। উইল ইট, তুমি কি এটা রিফিউজ করবে? এই যে দেখো, না বুঝলে আমাকে তোমরা মেসেজ বা কোশ্চেন করতে পারো। এরপর দেখো আরেকটু দিচ্ছি, আরেকটা বড় করে দিচ্ছি। সবগুলো তো দেখানো সম্ভব হবে না কারণ সময় নাই, আমি যেগুলো পারতেছি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। দেখো, দো দ্য ভয়েস হ্যাজ সাম ইম্পর্টেন্স ইউ কান ডিনাই, মানে কথার কিছু দাম আছে, গুরুত্ব আছে, ইউ কান ডিনাই তুমি এটা অবজ্ঞা করতে পারবা না। তাহলে দেখো লাল অংশটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর আমি যে অংশটুকু নীল করলাম সেই অংশটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমাদের নিয়ম কি, আমরা কি প্রিন্সিপালের ট্যাগ করব নাকি সাবঅর্ডিনেটের ট্যাগ করব? আমরা প্রিন্সিপাল ক্লজের ট্যাগ করব। আর এই লাল অংশটা সাবঅর্ডিনেট ক্লজ কেন, এখানে এই যে দো যুক্ত অংশ, আগের অংশটা যে ইফ, এই অংশটা কি, এই অংশটা হচ্ছে ইফ যুক্ত অংশ, এগুলি সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে ট্যাগ করার সময় যখন কমপ্লেক্স সেন্টেন্স তোমার সামনে আসবে তখন তুমি প্রিন্সিপাল ক্লজের ট্যাগ করবে, সাবঅর্ডিনেট ক্লজের ট্যাগ করবা না। তাহলে এখানে ইউ কান ডিনাই, ক্যান ইউ, তোমরা এই জিনিসটা খেয়াল করলা। এবার দেখো আরেকটা দেখাই, এটা একটু বড়, অনেক বড় সেন্টেন্স, এইটা আমি দেখাচ্ছি। তোমরা দেখো, ইউ হ্যাভ বিন ইন্ট্রোডিউসড, এটা বিন হবে, ইউ হ্যাভ বিন ইন্ট্রোডিউসড বাই সামওয়ান, এই যে ইউ হ্যাভ বিন ইন্ট্রোডিউসড বাই সামওয়ান হু হ্যাজ অ্যান অ্যাকাউন্ট উইথ দ্য ব্যাংক। অর্থাৎ আমরা জানি ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলে এমন একজনের দ্বারা পরিচিত হইতে হয় যার পূর্বে থেকে ওই ব্যাংকে অ্যাকাউন্ট আছে। ইউ হ্যাভ বিন ইন্ট্রোডিউসড বাই সামওয়ান হু হ্যাজ অ্যান অ্যাকাউন্ট উইথ দ্য ব্যাংক। বন্ধু, বন্ধুরা, বন্ধুরা এবার দেখো এখানে প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজটা কোনটা, এই যে সাবঅর্ডিনেট ক্লজ এখান থেকে যে হু থেকে শুরু, হু যুক্ত অংশ থেকে শুরু, এই যে এতটুকু অংশ হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। দেখো আমি রেড কালার করেছি, এতটুকু অংশ হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে ইউ হ্যাভ বিন ইন্ট্রোডিউসড বাই সামওয়ান, এটা হচ্ছে, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমরা ট্যাগ করব কোন অংশটার, আমি পূর্বেই বলছি আমরা ট্যাগ করব প্রিন্সিপাল ক্লজের। খেয়াল করে দেখো, তাহলে এর উত্তর হচ্ছে এখানে হ্যাভ বিন আছে, তাহলে হ্যাভন্ট ইউ, তোমরা 2 মিনিটের একটু দেখো।
বন্ধুরা, তাহলে তোমরা বুঝতে পারছো যে প্রিন্সিপাল ক্লজে ট্যাগ করতে হবে, সাবঅর্ডিনেট ক্লজে ট্যাগ করতে হবে না। আর কিভাবে তুমি সাবঅর্ডিনেট ক্লজটা বের করবা? যেই অংশে তোমার এই যে এগুলা থাকবে, মানে এই লিঙ্কার্স গুলা থাকবে, ওই অংশটুকুলা কি সাবঅর্ডিনেট ক্লজ। তা যাই হোক, তোমরা এটা বুঝছো। এই রুল 2টা খুবই ইম্পর্টেন্ট তোমাদের। ইম্পর্টেন্ট বলতে এটা প্রায় প্রায় আসে, মানে ম্যাক্সিমাম টেস্ট পেপারের, স্কুলের পরীক্ষার প্রশ্নগুলাতে এই রুলটা দেখা যাবে, তুমি সলভ করার সময় পাবা। আচ্ছা, নাম্বার 3 দেখো, খুবই সিলি একটা মিস্টেক করি আমরা। দিস, দিস, দ্যাট, দোজ, এই শব্দগুলো যদি মূল সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, মানে একদম শুরুতেই থাকে, তাহলে এই শব্দগুলো মূল সেন্টেন্সের যে নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে, সেই নাউন বা প্রোনাউন অনুযায়ী ট্যাগের প্রোনাউন হবে। আবার বলতেছি, একটু বুঝাই দেখো। এখানে কি দিছি আমি? দিস ইজ আ বুক। তাহলে এই দিসটা প্রথমে বসছে, এই দিসটা কারে নির্দেশ করছে? বইকে নির্দেশ করছে। তাহলে এখানে প্রোনাউন যখন বসাবো, বইয়ের প্রোনাউনটা বসাবো। অনেকেই যে ভুলটা করো তোমরা, এটা লেখো ইজন্ট দিস, এটা ভুল। ইজন্ট দিস, এটা ভুল। ওই যে এখানে ইজন্ট আছে, তারপরে এই যে সাবজেক্টের প্রোনাউন দিস, তো দিসই হবে। এই সহজ একটা ভুল আমরা করি, এটাকে আমরা বলি সিল্লি মিস্টেক, ছোট্ট ভুল, কিন্তু কোনো নাম্বার নাই, কিন্তু একদম পরিষ্কার হতে এটা ভুল। তাহলে এর উত্তর হবে কি? আমি কি বলছি দেখেন, দিস, এই যে দিস, দিস, দ্যাট, দোজ, এরা যদি বাক্যের শুরুতেই থাকে, তাহলে এরা যেই নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে, ওই নাউন বা প্রোনাউনের প্রোনাউনটাই ব্যবহৃত হবে আমার ট্যাগ কোশ্চেনে। তাহলে এটা উত্তর হচ্ছে ইজ, যেহেতু আছে ইজন্ট ইট, ইটটা কি, কার ইট? এটা বুকের ইট। তারপর দেখো আরেকটা বুঝাই, আরো বুঝবা ভালো করে। দ্যাট ওয়াজ আ ম্যান, দ্যাট ওয়াজ আ ম্যান, আ ম্যান, তাহলে দ্যাটটা কাকে বুঝাইছে? ম্যানকে বুঝাইছে, এ ম্যানকে বুঝাইছে। তাহলে ওয়াজন্ট হি, ওয়াজন্ট দ্যাট না, ওয়াজন্ট হি। সি নাম্বারটা দেখো, দিস আর গ্রিন ম্যাঙ্গোস, আর অন দিস, নো, এই দিসটা কারে নির্দেশ করছে? এই যে সবুজ আমগুলাকে নির্দেশ করছে, ম্যাঙ্গোজ। তাহলে আরন্ট, ম্যাঙ্গোজের প্রোনাউন কি? দে, যেহেতু ম্যাঙ্গোজ বলছে, প্লুরাল বলছে, এই জন্য দে। আশা করি 3 নাম্বার নিয়মটা তোমরা বুঝতে পারছো। সবগুলো নিয়ম তোমরা খুব মজা পাবা বুঝে, কারণ এই নিয়মগুলো তোমাদের একটু কনফিউশন দূর করে দিচ্ছে, আমি জানি। এরপরে দেখেন, এইখানেও আমরা ভুলটা করি। মূল সেন্টেন্সে যদি 2টা সাবজেক্ট থাকে, যেমন দেখেন, এই যে আমি আগে, আচ্ছা পুরাটাও দেখাচ্ছি আগে। এবং সাবজেক্ট দুটি, এই শব্দগুলো মনে রাখবেন, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, রেদার দেন, রেদার দেন মানে বরঞ্চ, টুগেদার উইথ একসাথে, অ্যাকম্পানিড বাই সঙ্গে, ইন এডিশন টু সাথে, আরো যোগ করলাম, ইনক্লুডিং অন্তর্ভুক্ত করলাম, এক্সক্লুডিং মানে বের করা, এক্সেপ্ট মানে বাদে বা ছাড়া, এইগুলা যদি থাকে কোনো সেন্টেন্সের মধ্যে, তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ট্যাগের প্রোনাউন হবে, প্রথম সাবজেক্ট অনুযায়ী ট্যাগের প্রোনাউন হবে। দেখো প্রথম সাবজেক্ট, এখানে 2টা সাবজেক্ট, আমি একটু বড় করতেছি, তোমরা একটু দেখো। দেখো এখানে 2টা সাবজেক্ট কিভাবে পাইছো, একটা হচ্ছে দেখো হি, হি একটা সাবজেক্ট। আচ্ছা, এরপর আরেকটা সাবজেক্ট কি পাইছো? অ্যালং উইথ, আচ্ছা হিজ ফ্রেন্ডস, আবার সাবজেক্ট পাইছো, তার বন্ধুরা। এই 2টা সাবজেক্ট কি দ্বারা যুক্ত? অ্যালং উইথ। ওই যে আমি এখানে দিয়েছি দেখো, এই চার্টের মধ্যে পড়ে গেছে। যদি এরকম থাকে, তাহলে আমি কি বলছি, প্রথম সাবজেক্টের প্রোনাউন বসবে ট্যাগে, প্রথম সাবজেক্টের। এই যে তাহলে এখানে হলো কি, হ্যাজন্ট হি, হ্যাজন্ট হি, হ্যাজন্ট হি। এটা কিন্তু অনেকে ভুল করে হ্যাভন্ট দিয়ে দেয়, মানে তাকেও নেয় তার বন্ধুদেরও নেয়।
এটা ভুল। তাহলে এই শব্দগুলো তোমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ, তারপর হচ্ছে অ্যালং উইথ, রেদার দেন, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, ইন এডিশন টু, ইনক্লুডিং, এক্সক্লুডিং, অথবা এক্সেপ্ট। এক্সেপ্ট, এক্সেপ্ট। আচ্ছা, এরপরটা দেখেন, আই সাবজেক্ট, অ্যাজ ওয়েল অ্যাজ মাই ফাদার, এই যে আরেকটা, ওয়েন্ট টু দ্য মার্কেট। তাহলে তোমরা কি করবা, প্রথম সাবজেক্ট অনুযায়ী প্রোনাউন কি হবে, ডিডন্ট আই। এখানে যদি কেউ বলো যে ডিডন্ট উই, যে আব্বাকে বাদ দিব কেন, আব্বাও তো সাথে গেছে। ওই যে আগেরটা, বন্ধুদের বাদ দিব কেন, বন্ধুরাও তো করছে কাজটা। কিন্তু দুঃখিত, তোমাকে সাবজেক্ট ধরতে হবে প্রথমটাকে, এবং প্রথমটার প্রোনাউন ব্যবহার করতে হবে। খেয়াল রাখো, আমার রুল নাম্বার 4 শেষ। রুল নাম্বার 5, প্রত্যেকটা রুল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এবার দেখো, খেয়াল রাখো, আমি দুইটা একদম 4 আর 5 পাশাপাশি রাখছি। আগের গুলা পড়াইছি যে প্রথম সাবজেক্ট নিতে হবে যদি অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, রেদার দেন, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, ইন এডিশন টু, ইনক্লুডিং, এক্সক্লুডিং, এক্সেপ্ট। এগুলো একটু মনে রাখতে হবে শব্দগুলো, হ্যাঁ। এগুলো থাকলে প্রথম সাবজেক্ট। আর যদি অর, আইদার অর বা ইদার অর, নিদার নর বা নাইদার নর, আর নট অনলি বাট অলসো, এই চারটা যদি থাকে, হ্যাঁ, তাহলে তখন ধরতে হবে দ্বিতীয় সাবজেক্টটা। দ্বিতীয় সাবজেক্টটা, একটা মিনিট মাথাটা একটু ঠান্ডা রেখে ভাবো। আগের গুলা বলছি প্রথম সাবজেক্ট, আর এখন এই যে চারটা বললাম, অর, আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, এরা যখন থাকবে তখন প্রোনাউন নিবা দ্বিতীয় সাবজেক্টের। তখন প্রোনাউন নিবা দ্বিতীয় সাবজেক্টের। আচ্ছা দেখেন, এক্সাম্পল দিলে পরিষ্কার হবে আরো। নট অনলি আই বাট অলসো মাই ফ্রেন্ডস ওয়ার প্রেজেন্ট দেয়ার। দেখছো, এই যে আই, আবার কি, আমার বন্ধুরাও, ওয়াই আর প্রেজেন্ট দেয়ার। তাহলে এখানে ওয়ারন্ট, মাই ফ্রেন্ডস এর প্রোনাউন হচ্ছে দে, ওয়ারন্ট দে। এখানে কিন্তু ওয়ারন্ট উই হবে না, দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী প্রোনাউন, দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী প্রোনাউনটা ব্যবহৃত হবে। তো বন্ধুরা, এরপরটা দেখো, আইদার রহিম অর হিজ এল্ডার সিস্টার্স, বড় বোনেরা, বড় বোনেরা, সিস্টার্স বলতে এখানে প্লুরাল বোঝানো হয়েছে। হয় রহিম অথবা তার বড় বোনেরা কেম টু মাই হাউস। তাহলে এখানে কি হবে, যেহেতু অক্সিলারি নাই, আমরা জানি সহজ নিয়ম, ডু ডাজ ডিডের সহযোগিতা নিতে হবে। যেহেতু এখানে এসেছিল, কেমের কথা বলা হয়েছে, তাহলে এখানে ডিড ব্যবহার করব। আর যেহেতু বাক্যটা হ্যাঁ বোধক, তাহলে আমি নট ব্যবহার করছি, ডিডন্ট। এল্ডার সিস্টার্স, এটা প্রোনাউন হচ্ছে দে, খেয়াল রাখো। আচ্ছা, 5 নাম্বার শেষ। নাম্বার 6, 6 নাম্বারটা দেখেন, এটা কনফিউজিং, চরম কনফিউজিং। সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে একটি মাত্র লেটার বা যদি ওয়ার্ড থাকে, তার প্রকৃত অর্থে ব্যবহৃত না হয়ে অন্য অর্থে ব্যবহৃত হলে, অর্থাৎ সেটা প্রকৃত অর্থে না ব্যবহৃত হয়ে যদি অন্য অর্থে ব্যবহৃত হয়, তাহলে ট্যাগের প্রোনাউন হবে ইট। এবং একাধিক লেটার বা ওয়ার্ড হলে ট্যাগের প্রোনাউন হবে দে। যেমন আই ইজ এ লেটার, আই মানে আই মানে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে, এইভাবে আছে না, এই আইটা একটা লেটার, অক্ষর। ইজন্ট ইট, অনেকে আবার ইজন্ট আই দিয়ে দিতে পারো কিন্তু ভুলে, আমি একটি লেটার, হয় হয় না। আবার দেখো, রহিম ইজ এ নাউন, এখানে রহিম কিন্তু কোনো ব্যক্তি রহিমকে বলানো হয় নাই, যে কোনো একটা নামকে বলা হয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে ইজন্ট ইট
আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো আরেকটা, এ ই আই ও ইউ আর কল ভাওয়েল, আর অন দে, এই যে এই আই ও ইউ। আচ্ছা, নাম্বার 6 শেষ। এবার 6 এর পরে হচ্ছে 7। প্রবাদ বাক্যের সাবজেক্ট এবং ভার্ব যদি নির্ধারণ করা না যায়, অনেক সময় কনফিউশনে আমরা ভুগি প্রবাদ বাক্যের। এটা আমরা তখন কি করব, তুমি যদি সাবজেক্ট এবং ভার্ব যদি ফাইন্ড আউট করতে না পারো, তাহলে ট্যাগ হবে কি ইজন্ট ইট, ট্যাগ হবে ইজন্ট ইট, ইজন্ট ইট ট্যাগ দিয়ে দিবা। আর যদি তুমি সাবজেক্ট এবং ভার্ব নির্ধারণ করতে পারো তাহলে কিন্তু সমস্যা নাই। কিন্তু দেখো কতগুলো আছে বের করা যায় না। এগুলো আমি টেস্ট পেপার থেকে নিয়েছি তোমাদের। দেখো, টু মাচ কার্টেসি, টু মাচ ক্রাফট, টু মাচ কার্টেসি, টু মাচ ক্রাফট, এটা আমাদের মুখস্থ। অতিভক্তি চোরের লক্ষণ, অতিভক্তি চোরের লক্ষণ। দেখো এখানে কিন্তু আমি পাচ্ছি না, সাবজেক্ট এবং ভার্ব নির্ধারণ করা টাফ। তাহলে আমাদের ট্যাগ আনসার কি হবে, ইজন্ট ইট, ইজন্ট ইট। এই যে এইটা আনসার দিয়ে দিব আমরা, ইজন্ট ইট, এভাবে আমরা দিয়ে দিব। খেয়াল করে দেখো। এরপরে দেখো আরেকটা, দেখো মানুষ মাত্রই ভুল করে, টু এর ইজ হিউম্যান, ইজন্ট ইট। মানে যদি আমরা সাবজেক্ট এবং ভার্ব নির্ধারণ করতে না পারি, বের করতে না পারি যে কোনটা সাবজেক্ট আর কোনটা ভার্ব হবে, একটু মনে করো তুমি একটু ডিফিকাল্টি ফেস করতেছো, তখন তোমার এখানে আনসার তুমি ইজন্ট ইট দিয়ে দিবা। আচ্ছা, আরো আছে এখানে অনেকগুলো আছে। এটা যেমন দেখো, হাঙ্গার ইজ দ্য বেস্ট সস, ক্ষুধার বড়, ক্ষুধার চেয়ে বড় আর চাটনি আর নেই, ইজন্ট ইট। এটা সহজে পাইয়া গেছি আমি। এরপরে রুল 8, রুল 8, মাদার, ফাদার, ব্রাদার এগুলোর পূর্বে যদি দা থাকে, অর্থাৎ দি মাদার, দি ফাদার, দি ব্রাদার, দি সিস্টার, অর্থ মা বাবা ভাই যদি না বুঝায়া মায়ের জায়গায় যদি মাতৃত্বটা বুঝায়, অর্থাৎ মায়ের যে ভালোবাসা, মায়ের যে আবেগ, পিতার যে ভালোবাসা, পিতার যে আবেগ, ভাইয়ের যে ভালোবাসা, ভাইয়ের যে আবেগ ইত্যাদি যদি বুঝায়, তাহলে ওইখানে কি, যেহেতু মাতৃত্ব দেখা যায় না, ভাইয়ের ভালোবাসা দেখা যায় না, পিতার ভালোবাসা বা ভ্রাতৃত্ব বা পিতৃত্ব এগুলো কি দেখা যায় না, তাই এগুলো কি অ্যাবস্ট্রাক্ট নাউন। আর তাই তখন এগুলো প্রোনাউন কি হবে, ইট, ইট। তখন এদের প্রোনাউন কি হবে, ইট। যেমন দ্য মাদার রোজ ইন হার, দি মাদার রোজ ইন হার, তাহলে এটা কি হচ্ছে, রোজ আছে। দেখো ডিডন্ট, দি মাদার বলতে এখানে মাতৃত্ব বোঝানো হয়েছে, মাকে বোঝানো হয় নাই। তাহলে ডিডন্ট ইট, ডিড নট ইট মানে ডিডন্ট ইট, ডিডন্ট ইট। যেমন এইভাবে যদি হয়, দি ব্রাদার রোজ ইন হিম, রোজ ইন হিম, এটা উত্তর হবে কি হবে, ডিডন্ট ইট। যেটাই দেখ, দি ফাদার রোজ ইন হিম, দি সিস্টার রোজ ইন হার, যেটাই হোক প্রোনাউন হচ্ছে ডিডন্ট ইট। বন্ধুরা আমি 9 নম্বরে যাচ্ছি, দেখো 9 নম্বরটা দেখো। সাধারণত ডায়লগের ক্ষেত্রে দুই বা ততোধিক সেন্টেন্সের শেষে বা মাঝে ট্যাগের কথা বলা হতে পারে। এক্ষেত্রে যে সেন্টেন্সের শেষে শূন্য স্থান দেয়া থাকবে সেটিকে বিবেচনা করে ট্যাগ করতে হবে। দেখো যেমন লুক হিয়ার হি কামস, তাহলে দেখো ইয়েস স্যার আই নো হিম, হি কেম হিয়ার ইয়েস্টারডে, একটা ডায়লগ কিন্তু পুরা। নো আই ডোন্ট বিলিভ দিস, ইউ নো হি ইজ ভেরি অনেস্ট, ইজন্ট হি। আর যাই হোক, দেন হাউ ক্যান হি স্টিল দ্য ওয়াচ, মানে এটা একটা ডায়লগ, তোমাকে ডায়লগের মাঝখানে দিয়ে দিল ট্যাগ। এরকম বিভিন্ন স্কুলে এসেছে। তো লুক হেয়ার হি কামস, দেখো লুক যদি ধরি তাহলে তো ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যায়, কিন্তু এখানে ধরতে হবে হেয়ার হি কামস, এতটুকুর করতে হবে। মানে আমি কি বলছি যে যেই অংশে শূন্যস্থান থাকবে সেই অংশে ট্যাগ করতে হবে। তাহলে এখানে হেয়ার হি কামস, এই অংশটা শূন্য, এই অংশটা ট্যাগ করতে হবে। এটা তাহলে হচ্ছে কি, যেহেতু অক্সিলারি নাই আর হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ডাজন্ট হি, ডাজন্ট হি, এটা হবে উত্তর, ডাজন্ট হি।
এরপর দেখো ইয়েস স্যার আই নো হিম, ইয়েস স্যার আই নো হিম, ইউ নো হি ইজ ভেরি, ইউ নো আই নো হিম, হি কেম হিয়ার ইয়েস্টারডে। দেখো ইয়েস স্যার বাদ, আই নো হিমও বাদ, আমার কতটুকু করতে হবে, হি কেম হিয়ার ইয়েস্টারডে এতটুকু ট্যাগ করতে হবে। কারণ আমি তোমাদের আগে বলছি যেই অংশটার সাথে তোমার ট্যাগ করার কথা শূন্যস্থান দেওয়া থাকবে সেই অংশটা ট্যাগ করতে হবে। তাহলে এখানে যেহেতু অক্সিলারি নাই, ডিডন্ট হি, তোমরা উত্তরটা বুঝা গেছে খুব সহজেই, অনেক ধন্যবাদ তোমাকে। নো আই ডোন্ট বিলিভ দিস, ইউ নো হি ইজ ভেরি অনেস্ট, এই যে এখানে দিয়েছে দেখো, ইউ ইউ নো হি ইজ ভেরি অনেস্ট এতটুকু করতে বলছে। তাহলে এখানে আমি করব ইউ নো হি ইজ ভেরি অনেস্ট, তাহলে হি ইজ ভেরি অনেস্ট, এটার এতটুকু আমরা ট্যাগ করব। তাহলে হচ্ছে কি ইজন্ট হি, তোমরা বুঝতে পেরেছো কেন হয়েছে। আচ্ছা আমরা এবার রুল নাম্বার 10-এ চলে যাব বন্ধুরা, আমাদের 14টা রুল আছে, আশা করব আমি শেষ করতে পারবো, না পারলে দেখা যাক কি হয়। আচ্ছা কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্স কখন হয়, বাক্যের মাঝখানে যদি এন্ড অর বাট এগুলা যদি থাকে তাহলে ওটা কম্পাউন্ড সেন্টেন্স হয়। যেমন কম্পাউন্ড সেন্টেন্স হলে দ্বিতীয় ক্লোজ মোতাবেক ট্যাগ করতে পারে, মানে পরের অংশ ট্যাগ করতে হবে, মানে যে অংশের সাথে শূন্যস্থান থাকবে। যেমন সালাম ইজ স্ট্রং বাট হিজ ব্রাদার্স আর উইক, সালাম ইজ স্ট্রং বাট হিজ ব্রাদার্স আর উইক, তাহলে আমাদের বাট হচ্ছে দুইটা টুকরা করছে বাম ডান, আমরা দ্বিতীয় অংশ হচ্ছে এইটা, দ্বিতীয় অংশটা হচ্ছে এইটা, এই রেড কালারটা, তাহলে আমরা এই অংশটার ট্যাগ করব। তাহলে আরন্ট হিজ ব্রাদার্স এর প্রনাউন হবে দে, আরন দে, আরন দে, বুঝতে পেরেছো আশা করি। এবার এই 11 নাম্বারটা দেখো, এই 11 নাম্বারটা একটু খটকা, ঠান্ডা মাথায় একটু দেখো। কখনো কখনো কমপ্লেক্স সেন্টেন্সের প্রথম ক্লজে ব্যবহৃত এই কয়েকটা শব্দ ভার্ব যদি ব্যবহৃত হয়, দেখো থিঙ্ক, সি, বিলিভ, গেস, হোপ, এগ্রি, ফিল, মিন্স, মানে, অর্থ তো বুঝতে পারছো তোমরা সবগুলো, ইত্যাদি ভার্বের পর যদি দ্যাট থাকে, যদি দ্যাট থাকে তাহলে দ্যাট কনজাংশন যদি উজ্জ থাকে, উজ্জ মানে অনেক সময় দিল না তোমারে, তাহলে দ্বিতীয় ক্লজ মোতাবেক ট্যাগ হয়। কিন্তু ভার্বের পর দ্যাট ব্যবহৃত হলে প্রথম ক্লজ মোতাবেক ট্যাগ হয়। আমি আবার বলতেছি, যেমন দেখো প্রথমটা আমি দেখাই, আই থিঙ্ক, এনে দ্যাট নাই মনে করো, দেখো আমি বলি আই থিঙ্ক ইউ উইল ডু বেটার, সহজ কথা, আই থিঙ্ক দ্যাট হবে, কিন্তু দ্যাটটা এখানে দেয় নাই। যদি না দেওয়া থাকে তাহলে দ্বিতীয় ক্লজ মোতাবেক, এই যে দেখো দ্বিতীয় ক্লজ মোতাবেক ট্যাগ হয়েছে ইউ উইল ডু বেটার এতটুকু, তাহলে ওন্ট ইউ, এটা নিয়ে সমস্যা নাই। কিন্তু যদি দ্যাট থাকে, আই হোপ দ্যাট ইউ উইল ডু বেটার ইন ফিউচার, এই যে দ্যাট এখানে দিয়ে দিছে, আই হোপ দ্যাট ইউ উইল ডু বেটার ইন ফিউচার, তাহলে এখানে এই যে দ্যাট যুক্ত অংশ করব না। এটা আমি তোমাদের আগে কিন্তু একটু বলছি যে কমপ্লেক্স সেন্টেন্সের লিঙ্কার্স অর্থাৎ কানেক্টরস, যেই শব্দগুলো দ্বারা কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা চিনি, সেইটা যেই অংশ থেকে সেই অংশের সাথে জড়িত থাকবে সেই অংশটা ট্যাগ আমরা করব না। তাহলে এখানে দেখো দ্যাট ইউ উইল ডু বেটার ইন ফিউচার, এটা কিন্তু একসাথে, আর আই হোপ এটা আলাদা। তাহলে আমরা এখানে কি করবো, ডোন্ট আই, ডোন্ট আই, এটা কিন্তু কি বলছি আমি, এটা একটু খটকা কিন্তু, এবং অনেকে ভুল করে বসে এটা, বিশেষ করে একটু স্কুলের টেস্ট পরীক্ষা বা বার্ষিক পরীক্ষায় প্রশ্নগুলো একটু হার্ড হলে এই ধরনের কোশ্চেনগুলো দেয়। বোর্ড পরীক্ষায় খুব কম দেখা গেছে, তবে টেস্ট পরীক্ষায় প্রচুর দেখা গেছে। আই থিঙ্ক ইউ উইল ডু বেটার, দেখো দ্যাটটা কিন্তু দেই নাই, এই জন্য ইউ উইল ডু বেটারটা দিয়েছি, এটারটা করেছি। কিন্তু আই হোপ দ্যাট ইউ উইল ডু বেটার ইন ফিউচার বা ইউ উইল ডু বেটার এতটুকু যদি থাকে, তাহলে দ্যাটের যুক্ত অংশটা করবে না, কারণ দ্যাট দ্বারা কি সেন্টেন্সটা কমপ্লেক্স হয়ে গেছে।
আর কমপ্লেক্স সেন্টেন্স আমি বলছি তোমাদের যেই শব্দগুলো দ্বারা কমপ্লেক্স আমরা চিনি, অ্যাজ, ইফ, দো, অলদো, সিন্স, সো দ্যাট, এগুলা যেই অংশ থাকে সেই অংশটা ট্যাগ করা লাগে না, ওই অংশটা সাবঅর্ডিনেট ক্লজ হয়। আর সাবঅর্ডিনেট ক্লজের ট্যাগ করতে হয় না, ট্যাগ করতে হয় প্রিন্সিপাল ক্লজের। আচ্ছা, এবার 12 নাম্বার, সময়ও কম। বন্ধুরা, সেন্টেন্সের সিঙ্গুলার সাবজেক্ট যদি শিশু, ইতর প্রাণী, জড় পদার্থ হয়, তাহলে ট্যাগের সাবজেক্ট হিসেবে ইট হয়। এটা তোমরা জানো। যেমন দ্য বেবি ইজ শাউটিং, চিল্লাচ্ছে। তাহলে ইজন্ট বেবির প্রোনাউন না হি না শি, এবার প্রোনাউন হচ্ছে ইট। তারপর দেখো, মাই পেন রাইটস ব্ল্যাক, ডাজন্ট ইট। দ্য ক্যাট লাইকস মিল্ক, ডাজন্ট ইট। দ্য বেবিজ আর ফন্ড অফ মাদার, আরন দে। এটা হলো এভাবে, তোমরা বুঝতে পেরেছো আশা করি। এটা বেবিজ প্লুরাল দে হয়েছে, এটা তো সহজ। আচ্ছা, এরপরে দেখেন 13 নাম্বারটা, এটাও প্রচুর আসছে এখন পর্যন্ত। দ্য রিচ, মানে অ্যাডজেক্টিভের আগে যদি দা থাকে, এনে রিচ বলতে জাতটাকে বোঝানো হয়েছে। দ্য পুওর, দ্য ব্লাইন্ড, দ্য পায়াস, পায়াস মানে কি ধার্মিক। দ্য ভার্চুয়াস, খুব গুণে গুণান্বিত মানুষ, ভালো সাধু মানুষ। এগুলা কি প্লুরাল অর্থ বহন করে সব সময়, মনে রাখবেন। তখন তাদের প্রোনাউন কি দে ব্যবহার করতে এগুলো ট্যাগ করতে হবে। যেমন দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, এখানে রিচের আগে আপনি যখন দা যুক্ত করছেন তখন পুরা রিচ সবাইকে নিছেন, জাতটাকে নিছেন, তাহলে এটা প্রোনাউন হবে দে। তা আরন্ট দে, যে নট যেহেতু আর দে, আর দে যেহেতু নট আছে এখানে, আর নট না থাকলে আমরা এখানে নট দিব। তারপরে দেখেন দ্য ব্লাইন্ড কান্ট সি, ব্লাইন্ড বলতে আমরা পুরা জাতটাকে বোঝানো হয়েছে। তাহলে ক্যান দে, ক্যান দে। শেষ আজকের নিয়ম, মাদারল্যান্ড, কান্ট্রি, মুন, রিভার, এটা আমি তোমাদের ক্লাসেও বলছিলাম একবার। মাদারল্যান্ড, কান্ট্রি, মুন, রিভার, শিপ, আর্থ, এবং যত সিঙ্গুলার ওয়ার্ড আছে এদের মাঝে মাঝে কি হয়, একটু ফেমিনিন জেন্ডার বা স্ত্রী জাতীয় শব্দ বললি আমরা বিবেচনা করি এগুলারে, তখন এগুলার ট্যাগের পর ইটের পরিবর্তে আমরা কি দিব, সি দিব, সি দিব। এগুলো একটু খেয়াল রাখবা। যেমন বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড, তাহলে এটা ট্যাগটা কি হচ্ছে ইজন্ট। বাংলাদেশের প্রোনাউন আমরা কি দিব, ইট না দিয়ে কি ব্যবহার করব, সি, সি। তারপরে মুনের ক্ষেত্রেও দ্য মুন ইজ শাইনিং ব্রাইটলি, তোমরা বুঝতে পারছো এখানে সি দিয়েছি। তারপরে নদী, যে কোনো নদীর নামের প্রোনাউন হচ্ছে সি, ডাজন্ট সি। তোমরা খেয়াল করছো, দ্য মেঘনা ইজ এ মাইটি রিভার, তাহলে ইজন্ট সি। এভাবে খেয়াল রাখছো। 14টা যে নিয়ম দেখালাম 14টাই তুমি টেস্ট পেপারে পাওয়া যাবা সলভ করার সময়। আর সাধারণ নিয়মগুলো তো তোমরা সবাই জানো। তো বন্ধুরা, আজকে এই ছিল। আশা করি তোমরা সবাই ট্যাগ কোশ্চেনের এই স্পেশাল 14টা নিয়ম বুঝতে পারছো, এবং সবচেয়ে বেশি উপকৃত হবা তোমরা যখন তোমরা টেস্ট পেপারটা সলভ করবা। তো তোমাদের কে আবার পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকে আমার ভিডিও লেকচার এখানে শেষ করতেছি। ভালো থাকো, আল্লাহ হাফেজ।